হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মনোলিনা আয়ারল্যান্ড থেকে বিদেশি বংকন্যার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার সকালবেলা, তো আমি ব্ল্যাক কফি খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অফিসের উদ্দেশ্যে। তো বাড়ি থেকে মোটামুটি 10 মিনিটের হাঁটা পথে আমার বাস স্টপটি। 7:10 বাসের টাইম, বাট আস্তে আস্তে ওই 7:15 বেজে যায়। আসলে রাস্তাঘাটে কখনো যদি সিগনালে আটকে যায় এই কারণেই। তো আমি 7টা বাজে বেরিয়েছি, একদম কাটাই কাটাই গিয়ে বাস স্টপে পৌঁছাবো আর কি। আর যে কোনো ছোটো বড়ো রাস্তা পারাপার করার জন্য সবসময় পেডেস্ট্রিয়ান ক্রসিংই ইউজ করতে হয়। দুই ধারে তার দুটো এরকম ল্যাম্পপোস্ট দেওয়া থাকে, যেইখানটাতে আপনাদের একটা বাটন থাকে। ওই বাটন প্রেস করলেই সিগন্যাল ডিপার্টমেন্টের কাছে জানান যায় যে কেউ এখানে অপেক্ষা করছে রাস্তা পার করার জন্য, আর তারা সেইভাবে তখন গ্রিন সিগন্যাল দিলে মানুষটি রাস্তা পার হতে পারে। তো রাস্তা পার আমি করে নিয়েছি, তবে সামনের ফুটপাথ দিয়ে না গিয়ে আমি পেছন দিকের এই কার পার্কিং দিয়ে চলেছি। আসলে বড্ড দেরি হয়ে গেছে, তো তাই জন্য একটু শর্টকাট নিলাম আর কি। তবে এটা করা একদমই উচিত নয়। এখন অবশ্য অনেক সকালবেলা, কোনো গাড়ি আসবে না, সেই কারণেই যাওয়া আর কি। আর আগের দিন যে শপিং সেন্টারটার ভেতরে গিয়েছিলাম আপনাদের দেখালাম, বাহাতে সেই শপিং সেন্টারটাই। শপিং সেন্টারটা পেরিয়ে ওইদিকে আর একটা বাস স্টপ আছে ঠিকই, তবে আজকে আমি যে বাস ধরবো আমার অফিস যাওয়ার জন্য, সেই বাস স্টপটা এই ডান দিকে। তো সামনেই বাস স্টপ দেখতে পাচ্ছেন। চলুন আমি তাড়াতাড়ি বাস স্টপের কাছে চলে যাই। তো বাস স্টপটায় দেখুন এরকম দুটো সাইনবোর্ড দেওয়া, একটা হলুদের মধ্যে সবুজ যেখানে বাসের নাম্বার দেওয়া আছে, সেই বাসগুলো আসলে ডাবলিন শহরের মধ্যে চলে। আর একটা লালের মধ্যে সাদা, যেটাতে এই যে বাস এরিন লেখা, সেইখানে নাম্বার দেওয়া থাকে ওই বাসগুলোর যেগুলো ইন্টারসিটি বাস চলে। আর বাস স্টপে পৌঁছাতে না পৌঁছাতেই বাস চলে এসছে, দেখেছেন? বললাম না একদম কাটাই কাটাই পৌঁছাবো। বাস ছেড়ে দিয়েছে, তবে এই বাসটা না পেলে মুশকিল ছিল। আসলে ইন্টারসিটি বাসগুলো কিন্তু খুব একটা ফ্রিকোয়েন্ট হয় না, প্রতি 1 ঘন্টায় থাকে। তো এই তো আমি 7:15 বাসটা ধরেছি। এটা যদি মিস হতো, পরের বাস ছিল 8:15, সেই বাস ধরলে আমি অফিস আর টাইমে পৌঁছাতে পারতাম না। অফিস টাইম তো 9টা থেকে শুরু, তো 8:15 বাস ধরলে আমার পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টা বেজে যেত। আজকে আপনাদেরকে আমি রাস্তাঘাটের ভিডিও করে দেখাবো বলে বাসের সামনের সিটটায় এসে বসলাম। তবে এখানকার সমস্ত বাসের সামনের সিটগুলো থাকে বয়স্ক মানুষগুলোর জন্য। আসলে সেখানে ফুট রেস্টটা একটু বেশি বাড়ানো থাকে, যাতে তাদের বসতে সুবিধা হয়। বাস এবার ডাবলিন শহর ছেড়ে দিয়েছে, মেইন রাস্তা ধরে এবার যাচ্ছে উত্তরের দিকে। যে শহরটায় আমার অফিস ড্রগেরা, সেই শহরের দিকটায়। আবার দূরে দেখুন এক পাল ভেড়া কি সুন্দর চড়ে বেড়াচ্ছে। ছোট্ট একটি দেশ, সবুজে ঘেরা সব শহর, যান্ত্রিক কোলাহল নেই, যানজট নেই, সবাই কি সুন্দর শান্ত মনে সবার নিজেদের জীবনে ফোকাস করে। আর চলুন এবার যেতে যেতে আপনাদেরকে গল্প করি কিভাবে আমি এই দেশে এলাম, ইন্ডিয়া থেকে আসতে গেলে কোন ভিসাতে এইখানে এসে কাজ করা যায়, আর কিভাবে সেই সুযোগ পাওয়া যায়, এই সবই আর কি। তো আয়ারল্যান্ডে আসার আগে আমি ইন্ডিয়াতেও 5-6 বছর কাজ করেছি, আইটি সেক্টরেই কাজ করেছি। তো এই দেশের কোম্পানিতে আমি ইন্টারন্যাশনাল হায়ার হিসেবে জয়েন করেছিলাম। হঠাৎই দেখি একদিন আমার ইমেল অ্যাকাউন্টে একটা ইমেল আসে নাম করা একটা এমএনসি কোম্পানি থেকে, যে আমাদের এখানে একটা ওপেনিং আছে, যদি ইন্টারেস্টেড হই তাহলে যেন রিপ্লাই ব্যাক করি, ওনারা তবে ইন্টারভিউ শিডিউল করবে। আমি দেখি জব প্রোফাইলটা তো ম্যাচ করছেই, তাহলে অ্যাপ্লাই করেই দিই। তবে আমার ধারণাতেও ছিল না যে সুযোগটা কোনো বাইরের দেশ থেকে এসেছে, কারণ এই কোম্পানিটা আমাদের দেশেও রয়েছে। ফার্স্ট রাউন্ড ইন্টারভিউতে যখন বসি, তখনও যে ইন্টারভিউ ছিল তিনি ছিলেন একজন ইন্ডিয়ান, তাই তখনও আমি বুঝিনি আর ধারণাতেও আমার আসেনি। সেকেন্ড রাউন্ড যখন হয়, তখন একজন আইরিশ আমার ইন্টারভিউ নেয়। তখনও আমি মনে মনে ভেবেছি হয়তো আয়ারল্যান্ডের কোনো প্রজেক্টের জন্যই ইন্টারভিউ হয়েছে। তো সেকেন্ড রাউন্ডটাও খুব ভালো হয়, আর কৌতূহল বশতই আমি ওনাকে জিজ্ঞেস করি যে আমার রোলটা কি আয়ারল্যান্ডের কোনো প্রজেক্টের জন্য।
তখন উনি আমায় জানান এই পজিশনটা আয়ারল্যান্ড স্পেসিফিকই পজিশন এবং আমি যদি সিলেক্ট হই আমায় আয়ারল্যান্ড আসতে হবে। তো এইটা শোনার পর তো আমি এত এক্সাইটেড হয়ে যায় আর কিছুক্ষণের জন্য কিছু যেন মুখ থেকে বেরোচ্ছিলই না। ইন্টারভিউয়ার তখন সেটা বুঝতে পেরে আমায় মজা করে জানতে চান, কেন আপনি কি আসতে ইচ্ছুক নন? তো আমি ওনাকে এক বাক্যে জানাই ভীষণ ইচ্ছুক। আর তারপর ফাইনাল আরও 2টো রাউন্ড হয়। আমি সেই সময়টা রাত দিন এক করে প্রিপারেশন নিয়েছিলাম সত্যি বলতে, যাতে চাকরিটা পেয়ে যায়, আর ভাগ্যক্রমে সেটা হয়েও যায়। তারপর আমায় এইচআর জানাই এরপর আমায় কি করতে হবে, কারণ অন্য একটা দেশে চাকরি নিয়ে আসা মানে আনুষাঙ্গিক অনেক কিছু কাজ থাকে। তার মধ্যে প্রধান যেটি হলো সেটি হলো ভিসা। একদিকে অন্য একটা দূর দেশে পাড়ি দেওয়ার অদম্য ইচ্ছে, আর অন্যদিকে একা একা অত দূরে যাওয়ার ভয়ে অদ্ভুত একটা অনুভূতি কাজ করছিল জানেন। তো যে কোনো দেশে এসে কাজ করতে হলে সবার আগে যেটা দরকার সেটা হলো ওয়ার্ক পারমিট। কেউ যখন কোনো কোম্পানিতে কাজ পায় সবার আগে সেই কোম্পানি তার জন্য ওয়ার্ক পারমিট রেজ করে। তবে এই ওয়ার্ক পারমিটের জন্য কোম্পানি এমপ্লয়ির কাছ থেকে অনেক পেপার ডকুমেন্টস কালেক্ট করে। এই ওয়ার্ক পারমিটেরও অনেক ধরন রয়েছে, যেমন আমি এসেছি ক্রিটিক্যাল স্কিল ওয়ার্ক পারমিট নিয়ে, যেটার মানে কোম্পানি সেই দেশে প্রপার স্কিল্ড ওয়ার্কার পায়নি, তার জন্য তারা বাইরের দেশ থেকে কাউকে হায়ার করছে। কথা বলতে বলতে আমি চলে এসেছি আমার অফিসের কাছাকাছি। বাস থেকে নেমে পড়েছি, এবার ওই 5-7 মিনিটের হাঁটা পথ। 5-7 মিনিট হাঁটার পরে যে রাস্তাটা আসে সেখান থেকে আপনাদেরকে আমি কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি আমার অফিসটি। কিন্তু অফিসের ভেতরটা আমি দেখাতে পারবো না, কারণ অফিসের ভেতরে তো রেকর্ডিং করা একদমই অ্যালাউড না। তো এখনকার মতো গল্পটা আমি এখানেই স্টপ করছি, এরপরে আবার শুরু করছি বাকিটা অফিস থেকে বেরিয়ে। ওই যে দূরে ডান দিকে বিল্ডিংটা দেখছেন সবার পেছনে, ওইটাই হলো আমার অফিসের বিল্ডিং। এরপরে আমি ওখানে ঢুকবো। হয়ে গেছে আমার অফিস থেকে বেরিয়েই দেখি ওয়েদারটা দারুণ হয়ে আছে, কি সুন্দর না, চারিপাশটা রোদ ঝলমল করছে। এখন ওই 5:15 মতো বাজে বিকেল, রাত্রি হতে হতে তো এখনও প্রায় 9টা বেজেই যায়। তো দেখে মনে হচ্ছে যেন ভর দুপুর, কিন্তু এখন কিন্তু বিকেল 5:30 মতো বেজে গেছে। তো আমি বাস স্টপের দিকে হাইটে চলছি, 5:30টার সময় আমার বাস আসবে। পৌঁছতে না পৌঁছাতেই বাস এসে পড়েছে, আমি বাসে উঠেও পড়েছি। এবার একটা জিনিস দেখায় আপনাদের। এখানে বাসে টিকিট কাটার জন্য ট্রাভেল কার্ড পাওয়া যায়, সেই কার্ডটা রিচার্জ করে রাখতে হয়, আর ড্রাইভার সিটের সামনে একটা মেশিন থাকে, সেখানে কার্ডটা ট্যাপ করে বলে দিতে হয় কোথায় যাব, সেই হিসেবে টাকা কার্ড থেকেই কেটে নেওয়া হয়। যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়েই কিন্তু আবার ফেরত যাচ্ছি। তবে কি সুন্দর লাগছে না চারিপাশটা এখন দেখতে, যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, রোদ ঝলমল করছে, মনে হচ্ছে চারিপাশটা সবুজ চাদরে মোড়া একটা শহর। তো গল্পটা যেখানে পজ করেছিলাম আবার সেখান থেকেই গল্পটা তবে শুরু করি। ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলছিলাম, তাই না? তো আর এক ধরনের ওয়ার্ক পারমিট হয় যেটাকে বলে ইন্টার কোম্পানি ট্রান্সফার। সেই ওয়ার্ক পারমিট দিয়েই বেশিরভাগ এমএনসি কোম্পানিগুলো থেকে লোকেরা অন সাইটে আসে। মানে কেউ যদি ধরুন ইন্ডিয়া বসে আয়ারল্যান্ডের কোনো প্রজেক্টে কাজ করে, তখন অনেক সময় সেই দেশে এসে ক্লায়েন্ট লোকেশনে বসে কাজ করার সুযোগ পাওয়া যায়। তবে এই 2 রকমের ওয়ার্ক পারমিট যে কোনো সেক্টরের জবের জন্য কিন্তু পাওয়া যায় না। মেনলি ইঞ্জিনিয়ারিং ফিল্ড বা ডক্টর ফিল্ড বা এই ধরনের একটু হাই এন্ড জবগুলোতেই এই ওয়ার্ক পারমিটগুলো পাওয়া যায়। আর অফিস যাওয়া আসার পথে অনেক রকমের পশু পাখির সাথে এরকম ছোট ছোট ঘোড়াও যে আমি কত চড়তে দেখি, এগুলো কিন্তু সবই পোষ্য। এখানকার মানুষরা যারা একটু কাউন্টি সাইডে থাকে তারা এরকম বাড়িতে ঘোড়া পুষতে ভীষণ ভালোবাসে। ছুটির দিনগুলোতে তারা এই ঘোড়াগুলোকে নিয়ে বেরোয়, ঘোড়ার পিঠে চড়েই বেরোয়, কিন্তু এটাও সত্যি, কখনো চোখে পড়লে আপনাদের ভিডিও করে দেখাবো। আর এক ধরনের ওয়ার্ক পারমিট হয়, সেটা হলো জেনারেল স্কিল ওয়ার্ক পারমিট। এই ক্যাটাগরিতে লোকে বাইরের দেশে এসে ওই অড জবসগুলো মেনলি করতে পারে, মানে ধরুন শপে কাজ করা, হাউস হেল্পিং, এই ধরনের কাজ। খুব বেশি ধারণা নেই এই সম্বন্ধে, তবে এই ওয়ার্ক পারমিটটা সম্ভবত লোকেরা নিজেরাই অ্যাপ্লাই করতে পারে, তবে আগেরগুলো কিন্তু নিজেদেরকে করা যায় না। ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পর ভিসা অ্যাপ্লাই করতে হয়।
ভিসা হয় আবার দু রকমের, শর্ট স্টে আর লং স্টে। কাজের সূত্রে এলে তো লং স্টে ভিসায় অ্যাপ্লাই করতে হবে, তবে ভিসাটা শুধু এই দেশে ঢোকার জন্য। একবার এন্ট্রি হয়ে গেলে আপনাকে আইআরপি কার্ড মানে আইরিশ রেসিডেন্ট পারমিট অ্যাপ্লাই করতে হয়, মানে আপনি যদি এই দেশে বসবাস করবেন সেটার প্রমাণস্বরূপ। এই আইআরপি কার্ড প্রতি বছর রিনিউ করাতে হয় 300 ইউরো দিয়ে, মানে ভারতীয় টাকায় ধরুন মোটামুটি 27,000 টাকা। তবে এছাড়াও আরও অনেক ভিসা রয়েছে, যেমন স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, স্পাউস ভিসা, তবে সেগুলো নিয়ে অন্য একদিন ডিটেলে বলবো আপনাদের। এখন আপাতত আমি বাস থেকে নেমে একটু শপিং করে বাড়ির দিকে রওনা হচ্ছি। অনেক খাটাখাটনি গেছে আজকে, বাপ রে বাপ। চলুন তাহলে বাড়ি ফিরে দেখাই আমি আর কি কি জিনিস কিনলাম এখান থেকে। প্রথমেই দেখাই এই ভ্যাকিউম ক্লিনারটা। এটা আসলে কর্ডলেস, আমার কাছে অলরেডি একটা আছে, তবে সেটা উইথ কর্ড। সবসময় ওই তার লাগিয়ে পুরো বাড়ি ঘুরে বেড়ানো ভীষণ মুশকিলের, তাই এটা কিনলাম। কালকে এটা খুলবো, আসলে কাল একটা বন্ধু আসবে তো, তার আগে ঘরদোর পরিষ্কার করব, তাই জন্যই এটা আজকে আরও কিনলাম। আর লিডলে এটা খুব ভালো অফারে দিচ্ছিল, সাধারণত 60 ইউরো দাম, বাট আমি অফারে পেয়েছি 45 ইউরোতে, ওই ভারতীয় টাকায় মোটামুটি 4,000 টাকার কাছাকাছি। আর কিনেছি এই লিডটা, 7 ইউরো মতো দাম, মানে ওই 630 টাকা মতো। আসলে বড় কড়াইগুলো ঢাকা দেওয়ার জন্য কিছু ছিল না তো, তাই কিনলাম আর কি। তাছাড়া নিয়েছি একটা চালের প্যাকেট, আর এই চকলেট আর প্যাটিসটা দোকান থেকে ফ্রি ট্রিটে পেয়েছি। গ্রসারি সবগুলো নিজস্ব অ্যাপ থাকে, আর ওখানে এরকম ফ্রি ট্রিট বা অফার দিতেই থাকে, যাতে মানুষগুলো নেওয়ার লোভে যায় আর আমার মতো আরও কিছু টাকা গচ্ছা দিয়ে আসে আর কি। আর এই রাইস পুডিং কিনলাম, শুনেছি নাকি পায়েসের মতো খেতে অনেকটা, দেখি কেমন হয়। আমার এক বন্ধু বলল খুব ভালো নাকি হয় খেতে। আর তাছাড়া ওই চিনি, টয়লেট রোল, এসবই টুকটাক জিনিস। চলুন ভিডিওটা তবে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। খুব শিগগির দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।